আমার মেয়ে মেহরিন স্কুলের বিদায় অনুষ্ঠানের নাচ গান শেষে আর কখনো বাড়ি ফিরে আসেনি। ঠিক 11 মাস পর আমার ছেলে মাহিরের বিনব্যাগ চেয়ারের ভেতরে লুকিয়ে রাখা এমন একটি জিনিস খুঁজে পায়, যা দেখে আমি আতঙ্কে চিৎকার করে উঠি। প্রায় 1 বছর আগে তোলা একটি ছবি আমার কাছে মেহরিনের শেষ স্মৃতি। সেদিন বিকেল 5টা 12 মিনিটে আমাদের বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। মেহরিন পরেছিল হালকা নীল রঙের একটি সুন্দর পোশাক। তার হাত জড়িয়েছিল তার যমজ ভাই মাহিরের বাহুতে। দুজনেই তাদের বাবার মিস্টার ইয়াসিনের বলা কোনো মজার কথায় প্রাণ খুলে হাসছিল। আজও স্পষ্ট মনে আছে, ছবি তোলার আগে আমি আলতো করে মেহরিনের গালের ওপর পড়ে থাকা একগুচ্ছ এলোমেলো চুল সরিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আজ রাতে দুজনে সবসময় একসাথে থাকবে, ঠিক আছে? মাহির হেসে বলেছিল, মা, আমরা তো সবসময় একসঙ্গেই থাকি। মেহরিন মিষ্টি হেসে বলেছিল, মা, আমরা আর ছোট বাচ্চা নই। ওটাই ছিল আমার মেয়ের কণ্ঠস্বর শেষবারের মতো শোনা। সেদিন রাত 11টা 47 মিনিটে ফোন বেজে উঠল। ফোন করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের। তার কণ্ঠ ছিল কাঁপা। তিনি বললেন, মিসেস রুহানি, আপনার মেয়ে মেহরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলে চলে আসুন। সেই একটি বাক্য মুহূর্তের মধ্যে আমাদের সুখের সংসারকে অন্ধকারে ডুবিয়ে দিল। মেহরিন আর কখনো বাড়ি ফিরে আসেনি। পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ, অনুষ্ঠানস্থল, স্কুলের পেছনের ঝোপঝাড়, এমনকি কাছে নদীর তীর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছিল। তারা শিক্ষার্থী, শিক্ষক, অনুষ্ঠানের দায়িত্বে থাকা সবাই এবং সেদিন উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছিল। কেউ বলেছিল হয়তো কেউ তাকে জোর করে নিয়ে গেছে, আবার কেউ বলেছিল হয়তো সে একটু নিরিবিলি থাকার জন্য বাইরে গিয়েছিল, তারপর পথ হারিয়ে নদীর দিকে চলে গিয়েছিল। কিন্তু কোনো কথারই প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেন বারবার মাহিরকে একই প্রশ্ন করেছিলেন, তোমার বোন কোথায় গিয়েছিল? মাহির প্রতিবার একই উত্তর দিয়েছিল, আমি জানি না। ও বলেছিল একটু বাইরে গিয়ে খোলা হাওয়ায় দাঁড়াবে। আমি ভেবেছিলাম একটু পরে ফিরে আসবে। সে রাতের পর মাহির যেন সম্পূর্ণ বদলে গেল। সে আর আগের মতো হাসত না, আমাদের সঙ্গে বসে ঠিক মতো খেত না। বেশিরভাগ সময় নিজের ঘরে দরজা বন্ধ করে একা থাকত। আমি যখনই দরজায় কড়া নাড়তাম, ভেতর থেকে শুধু একটি কথাই শুনতে পেতাম, মা, দয়া করে ভেতরে আসবে না। আমি ভেবেছিলাম যমজ বোনকে হারানোর শোকে সে ভেঙে পড়েছে, তাই তাকে নিজের মতো করে সময় দিয়েছিলাম। এভাবেই কেটে গেল দীর্ঘ 11 মাস। একদিন বিকেলে মাহির পড়াশোনার জন্য বাইরে থাকার সময় হঠাৎ তার ঘরের দরজার নিচ দিয়ে ধোঁয়ার গন্ধ ভেসে এলো। আমার বুক কেঁপে উঠল। মনে হলো হয়তো কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রেখে চলে গেছে, অথবা কোথাও আগুন লেগেছে। প্রায় 1 বছর পর প্রথমবারের মতো আমি তার ঘরের দরজা খুললাম, কিন্তু ভেতরে কোনো আগুন ছিল না। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটি ছবিতে। সেটি ছিল সেই বিদায় অনুষ্ঠানের ছবি। ছবির ফ্রেমের ভেতরে মেহরিন এখনো হাসছে, যেন হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তটিতে সময় তাকে চিরদিনের জন্য থামিয়ে রেখেছে। আমার হাঁটু কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম সেই হলুদ রঙের বিনব্যাগ চেয়ারে, যেটি আমরা মাহিরের 12তম জন্মদিনে কিনে দিয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চেয়ারের এক পাশ অস্বাভাবিকভাবে ডেবে যাচ্ছিল, অন্য পাশ দিয়ে আবার শক্ত লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটি উল্টে দিলাম। নিচে একটি লম্বা সেলাই চোখে পড়ল, যা আগে কখনো দেখিনি। সেলাইটি করা ছিল উজ্জ্বল লাল সুতো দিয়ে। আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে সুতোটিতে টান দিলাম। কাপড়টি ছিঁড়ে খুলে গেল, আর ভেতরে যা লুকিয়ে রাখা ছিল তা দেখে আমার বুক হিম হয়ে গেল। পর মুহূর্তে আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। কয়েক সেকেন্ড আমি নড়তেই পারছিলাম না। বুকের ভেতর হৃস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পাশের ঘর থেকেও শোনা যাবে। আমার হাত থেকে ছিঁড়ে যাওয়া লাল সুতোর টুকরোটো মেঝেতে পড়েছিল, আর বিনব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা আমার সমস্ত শরীর ঠান্ডা করে দিয়েছিল। ওটা ছিল একটি ছোট নীল রঙের চুলের ফিতা। ফিতাটার মাঝখানে সাদা মুক্তোর মতো ছোট ছোট পুঁতি বসানো। আমি চোখ বন্ধ করেও চিনতে পারি এটা মেহরিনের সবচেয়ে প্রিয় ফিতা। গত বছরের বিদায় অনুষ্ঠানের দিন নিজ হাতে ওর চুলে বেঁধে দিয়েছিলাম।
অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে খুলে রাখবে বলেছিলাম, অথচ সে ফিতা আজ মাহিরের বিন ব্যাগের ভেতরে লুকিয়ে আছে। আমার আঙ্গুল কাঁপতে কাঁপতে ফিতাটা তুলে নিল। তার নিচে আরো কিছু একটা শক্ত জিনিসের স্পর্শ পেলাম। সাবধানে হাত ঢুকিয়ে টেনে বের করতেই একটা কালো রঙের ছোট্ট টিনের বাক্স বেরিয়ে এলো। বাক্সটার উপর ধুলো জমেছিল। মনে হচ্ছিল অনেকদিন ধরে এটা এখানে লুকিয়ে রাখা হয়েছে। আমি ঢাকনাটা খুলতেই ভেতরে একটার পর একটা জিনিস দেখে নিঃশ্বাস আটকে গেল। একটা রূপার ব্রেসলেট, একটি ভাঙা হাতঘড়ি, একটি স্কুলের পরিচয়পত্র, আর একটি ভাঁজ করা কাগজ। ব্রেসলেটটা মেহরিনের। তার ত্রয়োদশ জন্মদিনে আমি আর ইয়াসিন মিলে উপহার দিয়েছিলাম। হাতঘড়িটা ওরই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্কুলের পরিচয়পত্রটি। ছবিতে মেহরিনের হাসিমুখ, নিচে শুকিয়ে যাওয়া গাঢ় বাদামি রঙের কয়েকটি দাগ। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি কাগজটা খুললাম। কাপা কাপা হাতে লেখা মাত্র একটি লাইন, আমি চাইনি এমনটা হোক। এর নিচে কোনো নাম নেই। আমার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। ঠিক তখনই সামনের দরজা খোলার শব্দ পেলাম। মাহির। আমি তড়িঘড়ি করে বাক্সটা বন্ধ করার আগেই সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর সেরা বিন ব্যাগের দিকে, শেষে বাক্সটার দিকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের রং বদলে গেল। সে ফ্যাকাশে হয়ে ফিসফিস করে বলল, মা, তুমি এটা খুলেছ? আমি দাঁড়িয়ে গেলাম। এগুলো এখানে কেন? সে কোনো উত্তর দিল না। কথা বলো মাহির। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। তুমি এটা দেখতে পারতে না। এগুলো তোমার বোনের জিনিস। এগুলো তোমার কাছে এলো কিভাবে? মাহির দুই হাতে মাথা চেপে ধরল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। আমি কাউকে বলতে পারিনি। কি বলতে পারোনি? আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই সে হঠাৎ ঘুরে দৌড় দিল। আমি তার পেছনে ছুটলাম। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, মাহির, দাঁড়াও। কিন্তু সে থামল না। রাস্তার মোড়ে পৌঁছে সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। মাথায় তখন একটাই প্রশ্ন, মাহির কি সত্যি কিছু জানে, নাকি সে এমন কোনো সত্য লুকিয়ে রেখেছে যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে? আমি কাপা হাতে ফোন বের করে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেনকে ফোন করলাম। ফোন ধরতেই তিনি বললেন, হ্যালো মিসেস রুহানি। আমি কান্না ভেজা গলায় বললাম, ইন্সপেক্টর, আমি মনে হয় মেহরিনের মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেয়েছি। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি ধীর গলায় বললেন, কোনো কিছু স্পর্শ করবেন না, আমি এক্ষুনি আসছি। আমি ফোনটা নামিয়ে আবার ঘরে ঢুকলাম। কিন্তু ঘরে ঢুকেই দেখলাম বাক্সটা যেখানে রেখেছিলাম সেখানে আর নেই। ঘরে আমি ছাড়া আর কেউ থাকার কথা নয়, তবু বাক্সটা উধাও। আর মেঝেতে পড়ে আছে শুধু একটি নতুন লাল সুতো। মেঝেতে পড়ে থাকা লাল সুতোটার দিকে আমি কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমার মাথার ভেতর যেন সব চিন্তা একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। কয়েক মিনিট আগেও যে কালো টিনের বাক্সটা আমার হাতে ছিল সেটি এখন নেই। অথচ আমি এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হইনি। মাহির পালিয়ে যাওয়ার পর আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। তাহলে বাক্সটা নিল কে? আমার বুকের ভেতর একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। কাপা হাতে আবার পুরো ঘরটা খুঁজতে শুরু করলাম। টেবিলের নিচে, খাটের পাশে, বুকশেলফের আড়ালে কোথাও নেই। শুধু মেঝের ওপর পড়ে থাকা সে লাল সুতোটা যেন নীরবে আমাকে উপহাস করছে। আমি সুতোটা তুলে নিতেই বুঝতে পারলাম এটা আগের সুতোর অংশ নয়, একেবারে নতুন। যেন কেউ ইচ্ছে করে এটি এখানে রেখে গেছে আমাকে একটা বার্তা দেওয়ার জন্য। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ শোনা গেল। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি পুলিশের একটি গাড়ি এসে থেমেছে। ইন্সপেক্টর আরিফ হোসেন দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। তার সঙ্গে দুজন কনস্টেবল। তিনি ঘরে ঢুকে চারপাশে তীক্ষ্ণ চোখে তাকালেন। আমার মুখের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন বিষয়টি সাধারণ নয়। আমি কাপা গলায় বললাম, বাক্সটা নেই। আমি ফোন করার পরও এটা এখানেই ছিল, কিন্তু এখন নেই। তিনি এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে ঘরের প্রতিটি কণা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর মেঝে থেকে লাল সুতোর টুকরোটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখের ভাঁজ আরো গভীর হয়ে উঠল। তিনি বললেন, মিসেস রুহানি, আপনার বাড়িতে কি আর কেউ ছিল? আমি মাথা নাড়লাম। না, মাহির ছিল। সে এগুলো দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। তারপর আমি আপনাকেই ফোন করি। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে থেকে
জানালার দিকে এগিয়ে গেলেন। জানালাটা অল্প খোলা ছিল। নিচের নরম মাটিতে তিনি টর্চের আলো ফেলতেই জুতোর অস্পষ্ট ছাপ দেখা গেল। তিনি নিচে নেমে সেই ছাপ পরীক্ষা করলেন। ফিরে এসে শান্ত গলায় বললেন, কেউ জানালা দিয়ে বের হয়েছে। খুব বেশি সময় হয়নি। আমার শরীর শিউরে উঠল। অর্থাৎ আমি ঘরের মধ্যে ছিলাম, আর ঠিক সেই সময় কেউ আমার অগোচরে বাক্সটা নিয়ে পালিয়েছে। এর মধ্যে বাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন আমার স্বামী মিস্টার ইয়াসিন। অফিস থেকে তাড়াহুড়ো করে ফিরেছেন। পুলিশের গাড়ি দেখে তিনি উদ্বিগ্ন মুখে ঘরে ঢুকলেন। আমি কিছু বলার আগেই ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে কোথায়? ইয়াসিন বিস্মিত হয়ে বললেন, সে তো বাড়িতেই থাকার কথা। আমি সব ঘটনা এক নিঃশ্বাসে বলে ফেললাম। কথা শেষ হতেই তিনি দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনেকক্ষণ পরে ধীরে ধীরে বললেন, না, মাহির এমন কিছু করতে পারে না। ইন্সপেক্টর আরিফ এবার সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার ইয়াসিন, আপনি কি নিশ্চিত যে আপনার ছেলে সেদিন রাতের সব সত্যি আপনাদের বলেছিল? প্রশ্নটা শুনে ইয়াসিনের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা দিল। খুব দ্রুত সেটা লুকিয়ে ফেললেও আমার চোখ এড়ালো না। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। তিনি কি কিছু জানেন? এতদিন ধরে তিনি আমার কাছেও কিছু লুকিয়ে রেখেছেন। ইন্সপেক্টর পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলেন। পাতাগুলো উল্টে তিনি বললেন, মেহেরের নিখোঁজ হওয়ার রাতের সিসিটিভি ফুটেজ আমরা বারবার দেখেছি। সেখান থেকে একটা বিষয় শুরু থেকেই আমাদের সন্দেহ জাগিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে আমরা বিষয়টি সামনে আনিনি। আমি উৎকণ্ঠায় তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, ভিডিওটি দেখা যায় রাত 8:57 মেহেরিন একা স্কুল ভবনের পেছনের করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক 30 সেকেন্ড পরে মাহিরও একই দিকে যায়, কিন্তু মাহির 3 মিনিট পরে একাই ফিরে আসে। মেহেরিন আর ফিরে আসে না। আমার বুক ধক করে উঠল। এতদিন মাহির বলেছিল সে বোনের সঙ্গে ছিল না। তাহলে সে মিথ্যা বলেছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? ইয়াসিন এবার ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার 2 হাত কাঁপছে। তিনি নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি ভেবেছিলাম এটা গুরুত্বপূর্ণ নয়। আমি হতবাক হয়ে বললাম, কি গুরুত্বপূর্ণ নয়? তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই চোখে এমন অপরাধবোধ যা আমি আগে কখনো দেখিনি। ঘটনার 3 দিন পরে মাহির আমার কাছে এসেছিল। সে খুব কাঁদছিল। বলেছিল সে এমন কিছু দেখেছে যা কাউকে বলতে পারবে না। আমি যতই জিজ্ঞেস করি সে কিছু বলেনি। শুধু বলেছিল, বাবা, আমি যদি সত্যিটা বলি তাহলে সবাই আমাকে ঘৃণা করবে। আমি ভেবেছিলাম ও শোকে এমন বলছে, তাই আর জোর করিনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি প্রায় চিৎকার করে বললাম, তুমি এত বড় কথা আমাকে বলনি। ইয়াসিন কোনো উত্তর দিতে পারলেন না। মাথা নিচু করে বসে রইলেন। ঠিক তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করতে ওপাশ থেকে দ্রুত কিছু কথা শোনা গেল। কয়েক সেকেন্ড পর তার মুখের ভাব বদলে গেল। ফোন রেখে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, মাহিরকে দেখা গেছে। আমি উঠে দাঁড়ালাম। কোথায়? নদীর ধারের পুরনো ফেরিঘাটে। এক মুহূর্ত দেরি না করে আমরা সবাই সেখানে রওনা দিলাম। রাত নেমে এসেছে। আকাশে কালো মেঘ, বাতাসে নদীর কাঁচা গন্ধ। পুলিশের গাড়ির লাল নীল আলো অন্ধকারে অদ্ভুত এক পরিবেশ তৈরি করছিল। ফেরিঘাটে পৌঁছে দেখি চারপাশ ফাঁকা। দূরে একটি ভাঙা কাঠের জিটির ওপর একা বসে আছে মাহির। সে নদীর দিকে তাকিয়ে আছে, যেন আমাদের উপস্থিতি সে টেরই পায়নি। আমি দৌড়ে তার কাছে গেলাম। মাহির। সে ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো লাল। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমি তার কাঁধ ধরে বললাম, বাবা, কি হচ্ছে? তুমি কি লুকিয়ে রেখেছ? আমাকে বলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে পকেটের ভেতর হাত ঢুকালো। তারপর একটি ছোট্ট রূপার চাবি বের করলো। সেই একই ধরনের চাবি যেটা আমি কালো বাক্সের ভেতরে আগে কখনো দেখিনি। সে কাপা গলায় বলল, মা, বাক্সটা কেউ নিয়ে গেছে, কিন্তু তারা জানে না এটা ছাড়া বাক্সটা খোলা যাবে না। আমি বিস্ময়ে চাবিটার দিকে তাকিয়ে রইলাম। মাহির চোখ বন্ধ করে বলল, ওরা ফিরে আসবে। কারণ বাক্সের ভিতরে যা আছে সেটা শুধু জিনিস নয়, সেটা এমন একটা সত্য যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। তার কথা শেষ হতেই নদীর পাড় থেকে হঠাৎ একটি টর্চের আলো 3বার জ্বলে নিভল। মাহিরের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। সে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ওরা এসে গেছে।
মাহিরের ঠোঁট থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই নদীর ওপার থেকে ভেসে আসা টর্চের আলো আবারও ৩ বার জ্বলে উঠল, তারপর নিভে গেল। চারপাশে এমন এক ভৌতিক নীরবতা নেমে এলো যে নদীর ঢেউ ঘাটের কাঠে আছড়ে পড়ার শব্দ অস্বাভাবিক রকম স্পষ্ট শোনাচ্ছিল। আমি ছেলের হাত শক্ত করে ধরে ফেললাম। তার পুরো শরীর কাঁপছিল। এটা সাধারণ ভয় নয়, এমন এক আতঙ্ক যা দীর্ঘদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর আরিফ সঙ্গে সঙ্গে 2 কনস্টেবলকে ইশারা করলেন। তারা টর্চ চালিয়ে নদীর পাড় ধরে এগিয়ে গেলেন, কিন্তু ওপারে তখন আর কোনো আলো নেই, যেন কয়েক সেকেন্ড আগের ঘটনাটাই কল্পনা ছিল। তবু মাহিরের চোখের ভয় মিথ্যা হতে পারে না। সে বারবার নদীর ওপারের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিল, ওরা জানে আমি এখানে এসেছি, ওরা জানে চাবিটা এখনো আমার কাছেই আছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাহিরের 2 কাঁধ চেপে ধরে বললাম, মাহির বাবা, আর লুকিও না। 11 মাস ধরে আমরা প্রতিদিন মরেছি। তোমার বোন কোথায়? সেদিন কি হয়েছিল? তুমি যা জানো সব বলো। আমার গলায় কান্না জমেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে সত্যটা না জানলে আমি নিজেই পাগল হয়ে যাব। মাহির মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি সেদিন মেহেরিনকে একা ছেড়ে যাইনি মা। আমি ওর পেছনে গিয়েছিলাম, কারণ ও আমাকে বলেছিল স্কুলের পুরনো সায়েন্স বিল্ডিংয়ের পেছনে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। সে বলেছিল খুব জরুরি একটা কথা আছে। আমি ওকে একা যেতে দিতে চাইনি, তাই লুকিয়ে লুকিয়ে পেছনে গিয়েছিলাম। আমার বুক ধক করে উঠল। কে অপেক্ষা করছিল? মাহির মাথা নাড়ল। আমি প্রথমে দেখতে পাইনি। মেহেরিন একটা বড় আম গাছের আড়ালে দাঁড়িয়েছিল। তারপর একজন মানুষ অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার মুখ আমি পরিষ্কার দেখতে পাইনি, শুধু দেখেছিলাম সে কালো হুডি পরেছিল। মেহেরিন তাকে দেখে ভয় পেয়ে যায়নি, বরং মনে হচ্ছিল লোকটাকে সে আগেই চিনত। ইন্সপেক্টর আরিফ একদম কাছে এসে দাঁড়ালেন। তারপর মাহির গভীর শ্বাস নিয়ে বলল, আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। তখন তাদের কথার কিছু অংশ শুনতে পাই। লোকটা বারবার বলছিল, তুমি কাউকে কিছু বলবে না। আর আপু বলছিল, আমি মিথ্যা বলতে পারবো না, সবাই সত্যিটা জানবে। তারপর তারা তর্ক করতে শুরু করে। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। হঠাৎ মাহির বলতে লাগলো, আমি একটা জিনিস পড়ে যাওয়ার শব্দ শুনি। তারপর আপু খুব জোরে চিৎকার করেছিল। আমি দৌড়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ঠিক তখনই কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরে। আমি আতঙ্কে বলে উঠলাম, কে? মাহিরের ঠোঁট কেঁপে উঠল। আমি তাকে দেখিনি, শুধু মনে আছে তার হাতে একটা অদ্ভুত গন্ধ ছিল, পোড়া রাবার আর সিগারেটের মিশ্র গন্ধ। সে আমার কানে ফিসফিস করে বলেছিল, একটা শব্দ করলেও তোমার বোনের মতো তুমিও হারিয়ে যাবে। নদীর ঠান্ডা বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। ইন্সপেক্টর আরিফ দ্রুত নোটবুকে সব লিখে নিচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তারপর? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মাহির বলল, চোখ খুলে দেখি আমি স্কুলের পিছনে স্টোররুমের কাছে পড়ে আছি। তখন চারিদিকে সবাই আপুকে খুঁজছে। আমি কাউকে কিছু বলতে পারিনি, কারণ যাওয়ার আগে লোকটা আমার হাতে একটা কাগজ গুজে দিয়েছিল। কাগজে কি লেখা ছিল? মাহির পকেট থেকে ভাঁজ করা একটা পুরনো কাগজ বের করলো। এতদিন ধরে ভাঁজ করে রাখায় কাগজটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে। ইন্সপেক্টর সাবধানে সেটা খুললেন। কাগজে মাত্র একটি বাক্যই লেখা, সত্য বললে পরে লাশ হবে তোমার মায়ের। আমি নিজের অজান্তেই মুখে হাত চাপা দিলাম। 11 মাস, 11 মাস ধরে আমার ছেলে এই ভয়টা একা বড়ে বেড়াচ্ছিল। আমি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মাহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি ভাবছিলাম আমি যদি চুপ থাকি তাহলে অন্তত তোমরা বেঁচে থাকবে। ইন্সপেক্টর আরিফ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, এর মানে এটা সাধারণ নিখোঁজের ঘটনা নয়। কেউ পরিকল্পনা করে মেহেরিনকে সরিয়েছে। আর মাহির ছিল একমাত্র প্রত্যক্ষদর্শী। ঠিক তখনই এক কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, নদীর ধারে একটা জিনিস পাওয়া গেছে। আমরা সবাই তার পেছনে দৌড়ালাম। ঘাট থেকে প্রায় 50 গজ দূরে কাদার মধ্যে অর্ধেক ডুবেছিল একটা কালো ব্যাগ। ব্যাগটা টেনে বের করতেই ইন্সপেক্টর দস্তানা পরে চেন খুললেন। ভেতরে ছিল ভেজা কিছু কাপড়, একটা মরিচা ধরা টর্চ আর একটা পুরনো মোবাইল ফোন। ফোনটা চালু হচ্ছিল না, কিন্তু ব্যাগের একেবারে নিচে একটা প্লাস্টিকে মোড়ানো খাম ছিল।
খামের ওপর বড় অক্ষরে লেখা, যদি আমি ফিরে না আসি এটা পুলিশের হাতে দিও। লেখাটা মেহরিনের হাতে লেখা। আমার চোখের পানি থেমে গেল। হাত কাঁপতে কাঁপতে আমি খামটার দিকে তাকিয়ে রইলাম। ইন্সপেক্টর ধীরে ধীরে প্লাস্টিক খুললেন। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ খুব দ্রুত কিছু বলল। কথা শেষ হতেই ইন্সপেক্টরের মুখের রং বদলে গেল। তিনি বিস্মিত চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, এক্ষুনি থানায় যেতে হবে। ফরেনসিক টিম কালো বাক্সটার ওপর থেকে একটি আঙ্গুলের ছাপ শনাক্ত করেছে। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কার? ইন্সপেক্টর কয়েক সেকেন্ড নীরব থেকে ধীরে ধীরে বললেন, যার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে তিনি 11 মাস আগে থেকে মৃত বলে সরকারি নথিতে উল্লেখ আছে। ইন্সপেক্টর আরিফের কথাটা শুনে আমার মনে হলো পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেছে। নদীর পাড়ে ঠান্ডা বাতাসও আর অনুভব করতে পারছিলাম না। আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ড আগে পর্যন্ত আমি ভেবেছিলাম অবশেষে হয়তো এমন একজনের খোঁজ মিলেছে যে মেহরিনের নিখোঁজ হওয়ার রহস্যের সঙ্গে জড়িত। কিন্তু এখন তিনি বলছেন সেই মানুষটি বহু আগেই মারা গেছেন। তাহলে কালো বাক্সে তার আঙ্গুলের ছাপ এলো কিভাবে? আমার পাশে দাঁড়িয়ে থাকা মাহিরও নিশ্চয়। তার চোখে মুখে এমন আতঙ্ক যেন সেই নামটি আগে থেকেই জানেন। ইন্সপেক্টর আরিফার সময় নষ্ট করলেন না। তিনি সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করে খামটি উদ্ধার হওয়া ব্যাগ আর নদীর পাড় থেকে পাওয়া সব আলামত ফরেনসিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিলেন। তারপর আমাদের পুলিশের গাড়িতে উঠতে বললেন। সারা পথ গাড়ির ভেতর এমন নীরবতা ছিল যে ইঞ্জিনের শব্দ অস্বস্তিকর লাগছিল। ইয়াসিন স্টিয়ারিংয়ের পাশে বসিয়ে জানালার বাইরে তাকিয়েছিলেন। আমি কয়েকবার তার দিকে তাকিয়েছি। তার মুখে এমন এক ক্লান্তি আর অস্থিরতা যা গত 11 মাসেও দেখিনি। মনে হচ্ছিল তিনি নিজেও কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। থানায় পৌঁছে আমাদের সরাসরি তদন্ত কক্ষে নিয়ে যাওয়া হলো। দেয়ালের বড় বোর্ডে এখনও মেহরিনের নিখোঁজ হওয়ার মামলার ছবিগুলো টাঙানো। তার স্কুল ইউনিফর্ম পরা ছবি, বিদায় অনুষ্ঠানের ছবি, স্কুলের মানচিত্র, বিভিন্ন সাক্ষীর বক্তব্য, সবকিছু আগের মতোই সাজানো। কিন্তু আজ বোর্ডের মাঝখানে নতুন করে লাগানো হয়েছে কালো বাক্সের একটি ছবি এবং তার পাশে লাল সুতো। আমি ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলাম এতদিন ধরে আমরা যে রহস্যের চারপাশে ঘুরছিলাম আজ সেটি সত্যি খুলতে শুরু করেছে। কিছুক্ষণ পর একজন ফরেনসিক কর্মকর্তা ঘরে ঢুকলেন। তার হাতে একটি বাদামি রঙের ফাইল। তিনি ফাইলটি ইন্সপেক্টরের হাতে দিয়ে বললেন, স্যার, প্রাথমিক রিপোর্ট এসেছে। ইন্সপেক্টর দ্রুত ফাইল খুললেন। কয়েক মুহূর্ত নীরবে পড়ার পর তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, আঙ্গুলের ছাপটি মিলেছে রফিকুল ইসলামের সঙ্গে। নামটা শুনে আমার কিছুই মনে পড়ল না, কিন্তু ইয়াসিন হঠাৎ চমকে উঠলেন। অসম্ভব! তার গলা কেঁপে উঠল। আমি বিস্ময়ে তাকালাম। তুমি এই মানুষটাকে চেনো? ইয়াসিন অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, রফিকুল ইসলাম ছিল এই স্কুলের পুরনো কেয়ারটেকার। প্রায় 12 বছর আগে স্কুলের পেছনের পুরনো ভবনে আগুন লেগে সে মারা যায়। আমি তখন স্কুল পরিচালনা কমিটির সদস্য ছিলাম। তার মৃত্যুর খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর আরিফ শান্ত গলায় বললেন, সরকারি নথি অনুযায়ী মানুষটি মারা গেছেন, কিন্তু তার আঙ্গুলের ছাপ 11 মাস আগে ব্যবহৃত একটি বাক্সে পাওয়া গেছে। এর মানে দুটির মধ্যে একটি সত্য, হয় তিনি মারা যাননি, নয়তো কেউ খুব পরিকল্পিতভাবে আমাদের বিভ্রান্ত করছে। এ সময় তদন্ত কক্ষের দরজা খুলে একজন কনস্টেবল ভেতরে এলো। তার হাতে ছিল স্বচ্ছ প্লাস্টিকের একটি খাম। ভেতরে সেই চিঠি যা নদীর ধারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ইন্সপেক্টর দস্তানা পরে খামটি খুললেন। ভেতরে একটি ভাঁজ করা চিঠি এবং একটি ছোট্ট মেমোরি কার্ড। চিঠির প্রথম লাইন পড়তেই আমার চোখে পানি চলে এলো। মা, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে আমি হয়তো আর তোমাদের কাছে ফিরতে পারিনি। আমার ঠোঁট কাঁপতে লাগলো। ইন্সপেক্টর পড়তে শুরু করলেন, আমি জানি তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমি চাই না তোমরা এমন মানুষের ওপর বিশ্বাস করো যাদের এতদিন নিজের মানুষ ভেবেছ। স্কুলের ভেতরে এমন একজন আছে যাকে সবাই ভালো মানুষ বলে জানে, অথচ আমি এমন কিছু দেখেছি যা কাউকে বলা হলে অনেক বড় মানুষ জেলে যাবে।
আমি প্রমাণ জোগাড় করেছি। যদি আমার কিছু হয় তাহলে এই প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করো। আর মাহিরকে দোষ দিও না, ও কিছুই জানে না। চিঠিটা এখানেই হঠাৎ শেষ হয়ে গেছে। শেষের অংশ ছেঁড়া, যেন ইচ্ছে করেই কেউ বাকি অংশ কেটে নিয়ে গেছে। ইন্সপেক্টর এবার মেমোরি কার্ডটা কম্পিউটারে লাগালেন। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে একটি মাত্র ভিডিও ফাইল দেখা গেল। ফাইলের নাম ফাইনাল এভিডেন্স। সবাই নিঃশ্বাস আটকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভিডিও চালু হতেই ক্যামেরা কাঁপতে কাঁপতে এগোচ্ছে। বোঝা যাচ্ছে মেহেরিন মোবাইল হাতে ভিডিও করছিল। অন্ধকার করিডোর, দূরে কারো কথা বলার শব্দ। হঠাৎ ক্যামেরা একটি ঘরের ফাঁক দিয়ে ভেতরে তাকায়। সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু একজনের কণ্ঠ খুব স্পষ্ট শোনা গেল। এই মেয়েটা যদি মুখ খোলে তাহলে সব শেষ হয়ে যাবে। আমার পুরো শরীর কেঁপে উঠল। পরের মুহূর্তে আরেকটি কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠ আমি হাজার মানুষের ভিড় থেকেও চিনতে পারবো। আমি অবিশ্বাসে ইয়াসিনের দিকে তাকালাম। ইয়াসিনও ফ্যাকাশে মুখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। ভিডিওতে ভেসে আসা কণ্ঠটা ঠিক তারই মতো শোনাচ্ছিল। আর ঠিক তখনই ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু একটি লেখা ফুটে উঠল, ফাইল করাপ্ট। ঘরের ভেতর কেউ একটি কথাও বলল না। আমি ধীরে ধীরে ইয়াসিনের দিকে ঘুরে দাঁড়ালাম। আমার কণ্ঠ কাঁপছিল। ইয়াসিন, ভিডিওতে যে কণ্ঠটা শোনা গেল সেটা কি তোমার? ইয়াসিন কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলেন। আর ইন্সপেক্টর আরিফ ধীরে ধীরে বললেন, মনে হচ্ছে এই মামলার সবচেয়ে বড় সন্দেহভাজন এতদিন আমাদের সামনেই ছিল। ইন্সপেক্টর আরিফ হোসেনের কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, বরং ছিল এক ধরনের শীতল দৃঢ়তা, যা শুনে আমার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। তদন্ত কক্ষের বাতাস যেন হঠাৎ জমে গেল। কম্পিউটারের স্ক্রিনে এখনও ফাইল করাপ্টেড লেখা ভেসে আছে, কিন্তু আমার চোখ বারবার ঘুরে যাচ্ছে ইয়াসিনের মুখের দিকে। এত বছর ধরে যে মানুষটার সঙ্গে আমি একই ছাদের নিচে সংসার করেছি, যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছি, যার কাঁধে মাথা রেখে মেহরিনের জন্য অসংখ্য রাত কেঁদেছি, আজ হঠাৎ তাকেই সন্দেহের কেন্দ্রে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমার মস্তিষ্ক কোনোভাবেই এই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না। আমি জানতাম ভিডিওর কণ্ঠস্বর অনেক সময় বিভ্রান্ত করতে পারে, কিন্তু একজন স্ত্রী হিসেবে আমি আমার স্বামীর কণ্ঠ হাজার মানুষের ভিড় থেকেও চিনতে পারি। সেই কারণে ভয়টা আরো গভীর হচ্ছিল। ইয়াসিন অনেকক্ষণ কোনো কথা বললেন না। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে বললেন, দুহাত একসঙ্গে জড়িয়ে ধরে মাথা নিচু করে রইলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। আমি কাপা গলায় বললাম, তুমি কিছু বলছো না কেন? অন্তত বলো, ভিডিওতে যে কণ্ঠটা শোনা গেল সেটা তোমার নয়? তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই চোখে অপরাধবোধ ছিল, কিন্তু সেটি এমন অপরাধবোধ নয় যা একজন খুনির চোখে থাকে। বরং মনে হচ্ছিল তিনি এমন কোনো এক সত্য এতদিন লুকিয়ে রেখেছেন, যা প্রকাশ করলে পুরো পরিবার ভেঙে যাবে। অবশেষে তিনি খুব নিচু স্বরে বললেন, কণ্ঠটা আমার মতো শোনালেই সেটা আমার হবে এমন নয়, কিন্তু আমি একটা ভুল করেছি। এমন একটা ভুল যেটা না করলে হয়তো আজ মিহিরের নিখোঁজ হতো না। আমার বুক কেঁপে উঠল। কি ভুল? ইন্সপেক্টর আরিফও সোজা হয়ে বসলেন। তদন্ত কক্ষের সবাই ইয়াসিনের দিকে তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় ১.৫ বছর আগে স্কুল পরিচালনা কমিটির একটি বৈঠকে কিছু আর্থিক অনিয়ম নিয়ে আলোচনা হয়েছিল। স্কুলের পুরনো বিজ্ঞান ভবন ভেঙে নতুন ভবন তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছিল, কিন্তু হিসাবের সঙ্গে বাস্তবের মিল ছিল না। কাগজে কলমে যে পরিমাণ কাজ দেখানো হয়েছে, বাস্তবে তার অর্ধেকও হয়নি। আমি বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তখন প্রধান শিক্ষক আব্দুল কাদের আমাকে আলাদা করে ডেকে বলেছিলেন বিষয়টা আর না বাড়াতে। তিনি বলেছিলেন, সবাই এতে জড়িত, আপনি চুপ থাকলে আপনারও ভালো হবে। আমি ভাবলাম হয়তো রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ব্যাপার, তাই আর এগোয়নি। আজ বুঝছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি আমাকে কখনো বলনি কেন? ইয়াসিন দীর্ঘশ্বাস ফেললেন। কারণ আমি ভেবেছিলাম বিষয়টা শেষ হয়ে গেছে। বুঝতেই পারিনি মেহরিন কোনোভাবে সেই রহস্যের কাছে পৌঁছে যাবে। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর আরিফ টেবিলে আঙ্গুল ঠুকতে ঠুকতে চিন্তা করছিলেন। তারপর তিনি কম্পিউটারের স্ক্রিনে ভিডিওটা আবার চালু করলেন। কয়েকবার থামিয়ে জুম করে শব্দ বাড়িয়ে ভিডিওর প্রতিটি অংশ বিশ্লেষণ করতে লাগলেন।
হঠাৎ তিনি একটি ফ্রেমে ভিডিও থামালেন। ছবিটা ঝাপসা, কিন্তু দরজার কাছে একজন মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। মুখ স্পষ্ট নয়, তবে তার হাতে একটি বড় রূপার আংটি। আরিফ সঙ্গে সঙ্গে ভিডিওর সেই অংশের ছবি প্রিন্ট করার নির্দেশ দিলেন। ঠিক তখনই ফরেনসিক বিভাগের একজন কর্মকর্তা আবার কক্ষে ঢুকলেন। তার হাতে আরেকটি রিপোর্ট। তিনি বললেন, স্যার, মেমোরি কার্ড থেকে ডিলিট করা কিছু ডেটা আংশিকভাবে উদ্ধার করা গেছে। সবাই উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকালো। তিনি জানালেন, ভিডিওতে মূলত 12 মিনিট দীর্ঘ ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে বেশিরভাগ অংশ মুছে ফেলা হয়েছে। যেটুকু উদ্ধার হয়েছে তাতে বোঝা যাচ্ছে ভিডিওটি শেষ হওয়ার আগে মেহরিন খুব জোরে একটি নাম উচ্চারণ করেছিল, কিন্তু শব্দ এতটাই বিকৃত হয়ে যে পুরো নাম পরিষ্কার নয়, শুধু শেষ অংশে শোনা যাচ্ছে কাদের। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। প্রধান শিক্ষক আব্দুল কাদের, নাকি অন্য কেউ যার নামের শেষে কাদের আছে? ইন্সপেক্টর আরিফ সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন, আজ রাতে স্কুলে যেতে হবে। রাত তখন প্রায় 12:30। তবুও পুলিশের দুটি গাড়ি নিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। পুরো রাস্তা ফাঁকা, বাতাসে বৃষ্টির গন্ধ। স্কুলের বিশাল লোহার গেটের সামনে পৌঁছাতে দারোয়ান ভয় পেয়ে দরজা খুলে দিল। এত রাতে পুলিশ দেখে সে বারবার বলছিল, স্যার, কি হয়েছে? ইন্সপেক্টর কোনো উত্তর দিলেন না। তিনি সরাসরি পুরনো বিজ্ঞান ভবনের দিকে হাঁটতে শুরু করলেন। ভবনটি অনেক আগেই পরিত্যক্ত, জানালার কাচ ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। হঠাৎ মাহির থেমে গেল। সে কাপা গলায় বলল, আমি আমি এই জায়গাটা চিনি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সেদিন আপুকে আমি এখানেই শেষবার দেখেছিলাম। তার কণ্ঠ কেঁপে উঠল। ইন্সপেক্টর টর্চের আলো মেঝের উপর ফেলতেই দেখা গেল এক কোণে লাল রঙের খুব পুরনো একটি সুতো পড়ে আছে, ঠিক সেই সুতোর মতো যেটা আমরা বিন ব্যাগের ভেতরে দেখেছিলাম। তিনি নিচু হয়ে সেটা তুলে নিলেন। এরপর আলো ঘুরতেই দেয়ালের একপাশে অদ্ভুত একটা দাগ চোখে পড়ল। দেখতে যেন নতুন করে রং করা হয়েছে। ইন্সপেক্টর হাত দিয়ে দেয়ালে চাপ দিতে বুঝলেন ভেতরটা ফাঁপা। তিনি সঙ্গে সঙ্গে কনস্টেবলদের বললেন, হাতুড়ি আনো। কয়েক মিনিটের মধ্যে দেয়ালে আঘাত করা শুরু হলো। প্রথম আঘাতে কিছু হলো না। দ্বিতীয় আঘাতে প্লাস্টার ভাঙল। তৃতীয় আঘাতে দেয়ালের একটা বড় অংশ ধসে পড়তেই ভেতরে দেখা গেল একটু সরু লোহার দরজা। দরজার ওপর মরিচা পড়ে আছে, মাঝখানে ছোট্ট একটি তালা। মাহির হঠাৎ পকেটে হাত ঢুকিয়ে সেই ছোট রূপার চাবিটা বের করল, যেটা সে নদীর ঘাটে আমাকে দেখিয়েছিল। তার হাত কাঁপছিল। সে ফিসফিস করে বলল, মা, আমার মনে হয় এই চাবিটা এই দরজারই। চারদিকে নিস্তব্ধতা। ইন্সপেক্টর ধীরে ধীরে চাবিটা তালার কাছে নিয়ে গেলেন। চাবি ঢুকতেই খট একটি শব্দ হলো। তালা খুলে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভবনের বাইরে কারো দ্রুত দৌড়ে পালানোর শব্দ ভেসে এলো। ইন্সপেক্টর আরিফ চিৎকার করে উঠলেন, কে ওখানে? দাঁড়াও। টর্চের আলো বাইরে ফেলতেই অন্ধকারের মধ্যে একটি কালো হুডি পরা মানুষকে দৌড়ে পালাতে দেখা গেল। কালো হুডি পরা লোকটিকে দেখা মাত্রই ইন্সপেক্টর আরিফ হোসেন আর এক মুহূর্ত দেরি করলেন না। ধরো, পালাতে দিও না। চিৎকার করে তিনি ভবনের বাইরে ছুটে বেরিয়ে গেলেন। দুই কনস্টেবল তার পেছন পেছন দৌড়ালো। টর্চের সাদা আলো অন্ধকার মাঠের ওপর ছুটে বেড়াতে লাগলো। লোকটা অবিশ্বাস্য দ্রুত গতিতে স্কুলের পেছনের বাঁশঝাড়ের দিকে দৌড়াচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘন অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। দূরে কেবল শুকনো পাতার উপর পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তারপর সেটাও থেমে গেল। চারদিকে আবার সেই অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল কেউ অন্ধকারের আড়াল থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। আমি ভবনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমার এক হাতে মাহির, অন্য হাতে দেয়ালের ভাঙা অংশ। মাহিরের হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, মা, লোকটার হাঁটার ভঙ্গিতে আমি চিনতে পেরেছি। সেদিনও এমন করে দৌড়ে পালিয়েছিল। আমি তার দিকে তাকালাম। তুমি কি তাকে চিনতে পেরেছ? সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, মুখ দেখিনি, কিন্তু তার ডান পায়ে যেন একটু সমস্যা ছিল। দৌড়ানোর সময় সে হালকা খড়িয়ে চলছিল। কথাটা শুনেই আমার মনে পড়ে গেল ভিডিওটির দরজার কাছে যে অস্পষ্ট ছায়াটা দেখা গিয়েছিল, সেখানে লোকটির শরীর একটু কাত হয়েছিল। ইন্সপেক্টর আরিফ ফিরে এসে মাহিরের কথা শুনে সঙ্গে সঙ্গে নোট করে নিলেন। তারপর শান্ত গলায় বললেন,
এর মানে লোকটা আমাদের খুব কাছাকাছি আছে। সে জানতো আমরা আজ এখানে আসব। সবাই আবার সেই লোহার দরজার সামনে জড়ো হলাম। মরিচা ধরা তালা খুলে গেছে। ইন্সপেক্টর ধীরে ধীরে দরজাটা ঠেলে দিলেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে স্যাঁতসেঁতে বাসি বাতাসের একটা ঝাপটা বেরিয়ে এলো। মনে হলো বহু বছর ধরে কেউ এই দরজা খোলেনি। টর্চের আলো ফেলতেই দেখা গেল সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। দেয়ালের গায়ে জমে থাকা শ্যাওলা আর মাকড়সার জাল দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা স্কুলের অফিসিয়াল কোনো অংশ নয়, যেন ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছে। আমরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপে ধুলো উড়ছিল। সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছাতেই ছোট্ট একটি কক্ষ চোখে পড়ল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল, পাশে লোহার আলমারি, আর এক কোণে ছেঁড়া ত্রিপল দিয়ে ঢাকা কয়েকটি বাক্স। দেয়ালে পুরনো বৈদ্যুতিক তার ঝুলছে। মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কোনো গোপন অফিস ছিল। ইন্সপেক্টর ত্রিপল সরাতেই বাক্সগুলোর ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য ফাইল। প্রতিটি ফাইলের গায়ে স্কুলের সিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো এগুলোর কোনোটাই স্কুলের বর্তমান রেকর্ডে নেই। ইন্সপেক্টর একটি ফাইল খোলেন। ভেতরে ছিল নির্মাণ ব্যয়ের হিসাব, ব্যাংকের কাগজপত্র এবং বেশ কয়েকটি ভুয়া স্বাক্ষর। ইয়াসিন ফাইলের পাতাগুলো দেখে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, এগুলো সেই ভবনের কাগজ যেটার হিসাব নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। ইন্সপেক্টর আরিফ গম্ভীর মুখে বললেন, শুধু দুর্নীতি নয়, এখানে বড় ধরনের অর্থ আত্মসাতের প্রমাণও আছে। আমি বুঝতে পারলাম মেহরিন হয়তো এই নথিগুলোর সন্ধানই পেয়েছিল। আমি তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক তখনই মাহির টেবিলের নিচে রাখা একটি ছোট্ট ধাতব বাক্সের দিকে ইশারা করল। বাক্সটার উপর ধুলোর আস্তরণ থাকলেও তালাটা নতুন। ইন্সপেক্টর সাবধানে সেটা খুললেন। ভেতরে ছিল কয়েকটি ইউএসবি ড্রাইভ, কিছু পুরনো ছবি এবং একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা, যদি আমি বেঁচে না থাকি তাহলে যে এই ডায়েরি পাবে সে যেন সত্যিটা প্রকাশ করে। নিচে কোনো নাম নেই। ইন্সপেক্টর দ্রুত পাতা উল্টাতে লাগলেন। সেখানে লেখা ছিল কিভাবে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে স্কুলের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, কিভাবে পুরনো বিজ্ঞান ভবনের আগুন দুর্ঘটনা ছিল না বরং পরিকল্পিত ছিল, এবং কিভাবে সেই আগুনে মারা যাওয়া কেয়ারটেকার রফিকুল ইসলাম আসলে সবকিছু জেনে ফেলেছিলেন। ডায়েরির শেষ কয়েকটি পাতায় লেখা স্পষ্ট, কিন্তু একটি বাক্য স্পষ্ট দেখা যাচ্ছিল, রফিকুল মারা যায়নি, তাকে সবাই মৃত ভেবেছিল। ঘরের সবাই একে অপরের মুখের দিকে তাকালো। ইন্সপেক্টর ধীরে ধীরে বললেন, এর মানে সরকারি নথি জাল করা হয়েছে। আমি যেন শ্বাস নিতেই ভুলে গেলাম। 11 মাস ধরে আমরা যে রহস্যের পেছনে ছুটছি সেটা শুধু একজন নিখোঁজ কিশোরীর ঘটনা নয়, এর পেছনে বহু বছরের লুকিয়ে থাকা অপরাধ। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। আমরা সবাই একসঙ্গে টর্চের আলো সেই দিকে ফেললাম। দেয়ালের পাশে বড় একটি লোহার আলমারি। শব্দটা ওটার ভেতর থেকে আসে। মাহির ভয়ে আমার হাত আরো শক্ত করে ধরল। ইন্সপেক্টর ধীরে ধীরে আলমারির কাছে গেলেন। তিনি কনস্টেবলকে ইশারা করলেন। আলমারির দরজায় হাত দিতেই ভেতর থেকে আবার শব্দ হলো। এবার যেন কেউ খুব দুর্বলভাবে আঘাত করছে। 1, 2, 3। ইন্সপেক্টর হঠাৎ জোরে দরজাটা টেনে খুললেন। দরজা খুলতেই আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আলমারির ভেতরে কোনো মৃতদেহ ছিল না, বরং সেখানে গুটিসুটি মেরে বসেছিলেন এক বয়স্ক মানুষ। তার মুখ ভর্তি দাড়ি, শরীর কঙ্কালসার, চোখে আতঙ্ক। টর্চের আলো পড়তেই তিনি কাপা গলায় বললেন, দয়া করে আলোটা সরান। ওরা ভেবেছে আমি মরে গেছি, কিন্তু যদি জানতে পারে আমি এখনো বেঁচে আছি তাহলে এবার সত্যি আমাকে মেরে ফেলবে। ইন্সপেক্টর আরিফ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আপনার নাম? রফিকুল ইসলাম। বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ করে নিঃশব্দে মাথা নাড়লেন। আমাদের সবার বুক কেঁপে উঠল। যে মানুষটিকে সরকারি কাগজে 11 বছর ধরে মৃত বলা হয়েছে তিনি আমাদের সামনে জীবিত বসে আছেন। হ্যাঁ, আমার নাম রফিকুল ইসলাম। বৃদ্ধ লোকটির ঠোঁট কাঁপছিল। কথাগুলো যেন বুকের গভীর থেকে কষ্ট করে বেরিয়ে আসছিল। লোহার আলমারির ভেতরে এত বছর লুকিয়ে থাকার কারণে তার মুখের চামড়া কোঁচকে গেছে, দাড়ি চুল এলোমেলো, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে তিনি সূর্যের আলোয় দেখেননি। তার গায়ে থাকা ময়লা কম্বল আর ছেঁড়া জামা দেখে বোঝা যাচ্ছিল তিনি মানুষের মতো নয়,
বন্দির মতো জীবন কাটিয়েছেন। আমি অবিশ্বাসে তার দিকে তাকিয়েছিলাম। মাথার ভেতর শুধু একটি প্রশ্নই ঘুরছিল, একজন মানুষ যাকে সবাই মৃত জানে, তিনি এতদিন বেঁচে ছিলেন কিভাবে? আর যদি বেঁচেই থাকেন, তাহলে 11 বছর ধরে তিনি সামনে আসেনি কেন? ইন্সপেক্টর আরিফ দ্রুত কনস্টেবলদের নির্দেশ দিলেন, একটা পানি আনো, আর অ্যাম্বুলেন্সে খবর দাও, উনি খুব দুর্বল অবস্থায় আছেন। রফিকুল ইসলাম কয়েক চুমুক পানি খেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলেন। তারপর কাপা হাতে দেয়াল ধরে উঠে বসলেন। তিনি চারদিকে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছেন যাদের তিনি এতদিন ভয় পেয়ে এসেছেন তারা এখানে নেই। তিনি প্রথমে আমার দিকে তাকালেন, তারপর মাহিরের দিকে। হঠাৎ তার চোখে পানি চলে এলো। তুমি তুমি কি মেহরিনের ভাই? মাহির ধীরে মাথা নাড়ল। রফিকুল কেঁদে ফেললেন, আমি ওকে বাঁচাতে পারিনি। কথাটা শুনেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ছুটে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলাম। আমার মেয়ে কোথায়? বলুন, সে কি বেঁচে আছে? রফিকুল চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু যেদিন ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিনও তখনও বেঁচে ছিল। আমার শরীর শিউরে উঠল। এতদিন পরে প্রথম কেউ নিশ্চিতভাবে বলল, মেহরিন সেদিন সঙ্গে সঙ্গে মারা যায়নি। ইন্সপেক্টর আরিফ রেকর্ডার চালু করলেন। রফিকুল সাহেব, আপনি যা জানেন শুরু থেকে সব বলুন। রফিকুল দীর্ঘশ্বাস ফেলেন। 11 বছর আগে স্কুলের বিজ্ঞান ভবনে যে আগুন লেগেছিল সেটা দুর্ঘটনা ছিল না। আমি নিজের চোখে দেখেছিলাম কয়েকজন মানুষ মাঝরাতে কেরোসিন ঢেলে ভবনে আগুন লাগায়, কারণ ভবনের বেসমেন্টে এমন কিছু নথি ছিল যা প্রকাশ হলে অনেক বড় বড় মানুষ ধরা পড়ে যেত। আমি তাদের দেখে ফেলেছিলাম, তাই তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাহলে আপনি বাঁচলেন কিভাবে? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। আগুন লাগার আগেই আমি পেছনের ড্রেন দিয়ে বেরিয়ে যাই, কিন্তু সবাই ধরে নেয় আমি ভেতরেই পুড়ে মারা গেছি। আমি সামনে আসতে চেয়েছিলাম, কিন্তু যেদিন থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেদিন আমার স্ত্রী আর ছেলেকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ঘরের সবাই স্তব্ধ। রফিকুলের চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে। আমি বুঝে গিয়েছিলাম ওরা শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে শেষ করে দেবে। তাই আমি আত্মগোপনে চলে যাই। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু মেহরিন? রফিকুল মাথা তুললেন। প্রায় 1 বছর আগে মেহরিন এই লুকানো ঘরটা খুঁজে পায়। ও খুব বুদ্ধিমান মেয়ে ছিল। স্কুলের পুরনো রেকর্ড খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। আমি ওকে সব সত্যি বলেছিলাম। প্রথমে বিশ্বাস করেনি, পরে আমি সব নথি দেখাই। তখনও বলেছিল, চাচা, আমি কাউকে ভয় পাই না, সত্যিটা প্রকাশ করব। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ঠিক এমনটাই ছিল আমার মেয়ে। অন্যায় দেখলে চুপ থাকতে পারত না। রফিকুল আবার বলতে শুরু করলেন, আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। বলেছিলাম যারা এগুলো করেছে তারা খুব ক্ষমতাবান, কিন্তু ও শোনেনি। ও মোবাইলে ভিডিও করে সব প্রমাণ রাখতে শুরু করে। ইন্সপেক্টর টেবিলের ওপর রাখা মেমোরি কার্ডের দিকে তাকালেন। তাহলে ভিডিও? হ্যাঁ, রফিকুল বললেন, এই ভিডিওই ওর সর্বনাশ ডেকে আনে। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সেদিন বিদায় অনুষ্ঠানের রাতে রফিকুল বলতে লাগলেন, মেহরিন আমাকে শেষবার দেখতে এসেছিল। ও বলেছিল আজই পুলিশের কাছে সব প্রমাণ দেবে, কিন্তু আমরা বুঝতেই পারিনি কেউ আমাদের কথা শুনছিল। কে? ইন্সপেক্টর প্রশ্ন করলেন। রফিকুল উত্তর দেওয়ার আগেই হঠাৎ ওপরের দিক থেকে বিকট একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল। ধাম! পুরো ভূগর্ভস্থ ঘরটা কেঁপে উঠল। ছাদ থেকে ধুলো ঝরতে শুরু করলো। একজন কনস্টেবল দৌড়ে সিঁড়ির দিকে গেল। কয়েক সেকেন্ড পর সে চিৎকার করে উঠল, স্যার, কেউ বাইরে থেকে ভবনের দরজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের বুক কেঁপে উঠল। ধোঁয়া ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। ইন্সপেক্টর আরিফ দ্রুত পরিস্থিতি বুঝলেন। সবাই বের হও। কিন্তু সিঁড়ির মুখে পৌঁছাতে দেখা গেল ওপর থেকে জ্বলন্ত কাঠ পড়ে পথ আটকে গেছে। আমরা সবাই ভূগর্ভস্থ ঘরে আটকা পড়ে গেছি। রফিকুল আতঙ্কিত গলায় বললেন, ওরা জেনে গেছে আমি বেঁচে আছি, তাই এবার কাউকে জীবিত বের হতে দেবে না। ঠিক তখনই মাহির দেয়ালের এক কোণে হাত দিয়ে চিৎকার করে উঠল, ইন্সপেক্টর স্যার, এখানে আরেকটা দরজা আছে। সবাই টর্চের আলো ফেলল। ধুলো ময়লার নিচে সত্যি একটা লোহার ছোট দরজা দেখা গেল। রফিকুল বিস্ময়ে বললেন, না, এটা তো আমি কখনো দেখিনি। ইন্সপেক্টর দরজাটা টেনে খুলতেই
ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সামনে একটি সরু সুড়ঙ্গ। সুড়ঙ্গের শেষ প্রান্তে ক্ষীণ আলো দেখা যাচ্ছে, কিন্তু ঠিক তখনই সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে কারো ভারী পায়ের শব্দ ভেসে এলো। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ একজন আমাদের দিকেই হেঁটে আসে। সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসা ভারী পায়ের শব্দ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল লোকটা ইচ্ছে করে ধীরে ধীরে হাঁটছে, যেন সে জানে আমরা পালাতে পারবো না। ভূগর্ভস্থ কক্ষের ওপরের দরজায় আগুন জ্বলছে। ধোঁয়া ধীরে ধীরে নিচে নেমে আসছে। সামনে অন্ধকার সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়েই কেউ এগিয়ে আসে। ইন্সপেক্টর আরিফ সঙ্গে সঙ্গে পিস্তল বের করে সামনে তাক করলেন। সবাই আমার পেছনে থাকবেন। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর অন্ধকার ভেদ করে একটি ছায়ামূর্তি দেখা গেল। লোকটির হাতে একটি টর্চ। আলোটা আমাদের চোখে ফেলতেই কিছুক্ষণ কিছুই দেখতে পেলাম না। তারপর ভেসে এলো কণ্ঠস্বর, গুলির দরকার নেই ইন্সপেক্টর, আমি আপনাদের বাঁচাতে এসেছি। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার বয়স 50-এর কাছাকাছি। পুলিশের পোশাক নয়, সাধারণ পোশাক। মুখ ভর্তি দাড়ি, ডান পায়ে হালকা খড়িয়ে হাঁটছে। মাহির হঠাৎ চিৎকার করে উঠল, এই লোকটাই। সেদিন আমি এই খড়িয়ে হাঁটা দেখেছিলাম। লোকটি সঙ্গে সঙ্গে থেমে গেল। সে মাহিরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। তুমি আমাকে চিনে ফেলেছ? ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, আপনি কে? লোকটি নিজের পকেট থেকে একটি পুরনো পরিচয়পত্র বের করে দিল। আমার নাম কামাল উদ্দিন। আমি আগে স্কুলের নিরাপত্তারক্ষী ছিলাম। ইন্সপেক্টর ভ্রুকুচকে বললেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? লোকটি তিক্ত হেসে বলল, বেঁচে থাকার চেষ্টা করছিলাম। রফিকুল ইসলাম হঠাৎ তাকে দেখে উঠে দাঁড়ালেন। কামাল, তুমি বেঁচে আছো? লোকটি মাথা নাড়ল। হ্যাঁ চাচা, কিন্তু লুকিয়ে থাকতে হয়েছে। কারণ যারা আপনার পরিবারকে মেরেছে তারাই আমাকে মারতে চেয়েছিল। ঘরের সবাই স্তব্ধ। কামাল বলতে শুরু করল, সেদিন বিদায় অনুষ্ঠানের রাতে আমি ডিউটিতে ছিলাম। আমি নিজের চোখে দেখেছি মেহরিন স্কুলের পুরনো ভবনের দিকে যাচ্ছিল। আমি তাকে অনুসরণ করি। তখন দেখি প্রধান শিক্ষক আব্দুল কাদের সেখানে আগে থেকেই দাঁড়িয়ে। কিন্তু তিনি একা ছিলেন না, আরও দুজন ছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তারপর মেহরিন তাদের বলেছিল সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিবে। তখন আব্দুল কাদের তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তি শুরু হয়। কামাল কয়েক সেকেন্ড থামল। তার চোখে রাগ স্পষ্ট। আমি সাহায্য করতে যাচ্ছিলাম, কিন্তু একজন আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। মেহরিন, কামাল ধীরে বলল, ও তখনও জীবিত ছিল। ওকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। 11 মাস 11 মাস ধরে আমি ভেবেছি আমার মেয়ে হয়তো সেদিনই মারা গেছে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। ইন্সপেক্টর দ্রুত জিজ্ঞেস করলেন, গাড়ির নম্বর দেখেছিলেন? কামাল মাথা নাড়ল। আংশিক। শেষ 3টি সংখ্যা ছিল 721। ঠিক তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। ফোন ধরতেই থানার ডিউটি অফিসার উত্তেজিত কণ্ঠে বললেন, স্যার, জরুরি খবর। বলুন। আজ রাতে আব্দুল কাদের নিজের বাড়ি থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টরের চোখে কঠিন দৃষ্টি ফুটে উঠল। কোথায় গেছে? বাড়ির সিসিটিভিতে দেখা গেছে সে একটি পুরনো সাদা মাইক্রোবাসে করে বের হয়েছে। ঘরের ভেতর সবাই একে অপরের দিকে তাকালো। সাদা মাইক্রোবাস, শেষ 3 সংখ্যা 721। কামাল যা বলেছিল সেটাই সত্যি। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে বার্তা পাঠালেন, সব চেকপোস্টে খবর দিন, সাদা মাইক্রোবাস, নম্বরের শেষ 721। যে করে হোক আটকাতে হবে। ঠিক তখনই রফিকুল হঠাৎ কপালে হাত দিয়ে বললেন, না, সে পালাচ্ছে না। ইন্সপেক্টর তাকালেন, মানে? রফিকুল ধীরে ধীরে বললেন, সে যাবে নদীর ধারের পুরনো গুদামে। আপনি এত নিশ্চিত কিভাবে? কারণ এই গুদামটাই তার আসল আস্তানা। আর যদি? তিনি কথা শেষ করতে পারলেন না। আমি উৎকণ্ঠায় বললাম, যদি কি? রফিকুল আমার দিকে তাকালেন, তার চোখে জল। যদি মেহরিন এখনও বেঁচে থাকে, তাহলে এতদিন ওকে ওই গুদামে আটকে রাখা হয়েছে। আমার শরীর কেঁপে উঠল। আমি কোনো কথা বলতে পারলাম না। শুধু মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা মৃত আশাটা আবার ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করেছে। ইন্সপেক্টর আরিফ এক মুহূর্ত দেরি করলেন না। সবাই প্রস্তুত হন, আজ রাতে ওই মামলার শেষ হবে। আর আমরা দ্রুত সেই গোপন সুড়ঙ্গ পেরিয়ে নদীর ধারের পুরনো গুদামের উদ্দেশ্যে রওনা হলাম।
নদীর ধারের পুরনো গোদামের দিকে যতই আমরা এগিয়ে যাচ্ছিলাম, আমার বুকের ভেতরের ধুকপুকানি ততই বেড়ে যাচ্ছিল। রাত তখন প্রায় ৩টা। আকাশে কালো মেঘ জমেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে নদীর কালো পানি চকচক করে উঠছে। দূর থেকে ভাঙাচোরা টিনের গুদামটা দেখতে যেন কোনো পরিত্যক্ত মৃত্যু ফাঁদের মতো লাগছিল। ইন্সপেক্টর আরিফ গাড়ির সব আলো নিভিয়ে দিলেন। পুলিশের সদস্যরা চারিদিক ঘিরে ফেলল। তিনি নিচু গলায় বললেন, কেউ গুলি চালাবে না যতক্ষণ আমি নির্দেশ দিচ্ছি। যদি সত্যি মেহরিন এখানে থাকে তাহলে তার জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। আমার হাত এতটাই কাঁপছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। মাহির নিঃশব্দে আমার হাত ধরেছিল। তার চোখে ভয়, অপরাধবোধ আর এক ফোঁটা আশার আলো একসঙ্গে মিশেছিল। ইয়াসিন আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, রুহানি, আজ যাই হোক আমরা সত্যিটা জেনে যাব। আমি কোনো উত্তর দিতে পারলাম না। 11 মাস ধরে প্রতিটি রাত আমি একই প্রার্থনা করেছি, আমার মেয়ে যদি আর একবার ফিরে আসে। আজ সেই অসম্ভব প্রার্থনাটাই যেন বাস্তবের খুব কাছে এসে দাঁড়িয়েছে। পুলিশ নিঃশব্দে গুদামের ভেতরে ঢুকে পড়ল। চারিদিকে পুরনো কাঠের বাক্স, মরিচা ধরা ড্রাম আর ভাঙা যন্ত্রপাতি ছড়িয়ে আছে। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ গুদামের ভেতরের একটি কক্ষ থেকে ক্ষীণ আলো দেখা গেল। ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠ ভেসে এলো, আর এক কদম এগুলে মেয়েটাকে মেরে ফেলব। আমার বুক থেমে গেল। ইন্সপেক্টর আরিফ চিৎকার করে বললেন, আব্দুল কাদের, পালানোর কোনো পথ নেই। পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। দরজার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো প্রধান শিক্ষক আব্দুল কাদের। তার হাতে একটি পিস্তল, অন্য হাতে একটি মেয়েকে শক্ত করে ধরে রেখেছে। মেয়েটির চুল এলোমেলো, শরীর খুব দুর্বল, মুখে অসংখ্য আঘাতের দাগ। প্রথমে আমি তাকে চিনতেই পারিনি। তারপর সে খুব কষ্ট করে মুখ খুলল। চোখ দুটো আমার চোখের সঙ্গে মিলতেই আমার পৃথিবী থেমে গেল। মা, শব্দটা খুব ক্ষীণ ছিল, কিন্তু এতটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর শব্দ। মেহরিন, আমি চিৎকার করে উঠলাম। আমার পা নিজে থেকেই সামনে এগোতে চাইছিল, কিন্তু ইন্সপেক্টর আমাকে ধরে ফেললেন। না, এখন না, মেহরিন বেঁচে আছে। অবিশ্বাস্য হলেও সত্যি, সে বেঁচে আছে। আব্দুল কাদের হিসহিস করে বলল, সব শেষ হয়ে যেত যদি এই মেয়েটা সেদিন ভিডিও না করত। এত ছোট একটা মেয়ে, অথচ আমাদের 11 বছরের পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। ইন্সপেক্টর ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন। অস্ত্র ফেলে দিন। না, আপনি আর পালাতে পারবেন না। আব্দুল কাদের হঠাৎ হেসে উঠল। আমি হারলে সবাই হারবে। সে পিস্তলটা মেহরিনের মাথায় ঠেকিয়ে দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে ছেড়ে দিন, আমার মেয়ের কোনো দোষ নেই। মেহরিন কাঁদছিল না, বরং অবিশ্বাস্য শান্ত গলায় বলল, মা, আমি ভয় পাইনি। আমি জানতাম তুমি একদিন আমাকে খুঁজে বের করবে। আমার চোখে ঝাপসা পানি। ঠিক তখনই মাহির আমার হাত ছেড়ে সামনে এগিয়ে গেল। সে চিৎকার করে বলল, আপুকে ছেড়ে দাও। আব্দুল কাদের এক মুহূর্তের জন্য মাহিরের দিকে তাকালো। সেই এক মুহূর্তই যথেষ্ট ছিল। ধাম। ইন্সপেক্টর আরিফ গুলি চালালেন। গুলিটি আব্দুল কাদেরের ডান হাতে লাগে। পিস্তল মেঝেতে পড়ে যায়। পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দেয়। আমি দৌড়ে গিয়ে মেহরিনকে জড়িয়ে ধরলাম। 11 মাসের জমে থাকা কান্না একসঙ্গে বেরিয়ে এলো। মেহরিনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, আমি জানতাম তুমি আসবে। ইয়াসিন এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তিনি কাঁদতে কাঁদতে শুধু বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। মাহির ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ ভেজা। সে কাপা গলায় বলল, আপু, আমি যদি সেদিন। মেহরিন তার কথা শেষ করতে দিল না। সে ভাইকে জড়িয়ে ধরে বলল, তুই কোনো দোষ করিসনি। তুই যদি বেঁচে না থাকতিস তাহলে আজকেও সত্যিটা জানতো না। পরবর্তী কয়েক সপ্তাহে পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেল। তদন্তে প্রমাণিত হল, আব্দুল কাদের এবং তার সহযোগীরা বছরের পর বছর স্কুলের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে। পুরনো বিজ্ঞান ভবনের আগুনও ছিল পরিকল্পিত। রফিকুল ইসলামকে মৃত দেখিয়ে সব নথি জাল করা হয়েছিল। মেহরিন ঘটনাক্রমে সেই গোপন নথি ও ভিডিওর সন্ধান পেয়ে যায়। তাকে হত্যা না করে একটি গোপন আস্থানে আটকে রাখা হয়, কারণ অপরাধীরা জানতে চেয়েছিল আর কারো কাছে প্রমাণ আছে কিনা। কিন্তু মেহরিন শেষ পর্যন্ত ভাঙেনি। আদালতে রফিকুল ইসলামের সাক্ষ্য, কামালের বয়ান, উদ্ধার হওয়ার নথি এবং মেহরিনের ভিডিও সব মিলিয়ে আব্দুল কাদের
ও তার সহযোগীরা দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হয়। 6 মাস পরে এক বিকেলে আমাদের বাড়ির সেই একই বারান্দায় আমি আবার ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলাম। মেহরিন আর মাহির পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনে একটু বড় হয়ে গেছে, কিন্তু এবার তাদের হাসিতে কোনো ভয় নেই। আমি ছবি তোলার আগে আবারও মেহরিনের কপালের উপর পড়ে থাকা একগুচ্ছ চুল সরিয়ে দিলাম। সে হেসে বলল, মা, এবার কিন্তু বলবে না সব সময় একসঙ্গে থাকবে। আমি হেসে বললাম, না, এবার শুধু বলবো সত্যকে কখনো ভয় পেও না। মাহির বোনের হাত শক্ত করে ধরল। এবার আর কখনো তোকে হারাতে দেব না। ক্যামেরার শাটার চাপলাম। ক্লিক। 1 বছর আগে যে ছবিটা আমার কাছে হারিয়ে যাওয়া মেয়ের স্মৃতি ছিল, আজ তার পাশে আরেকটা নতুন ছবি জায়গা পেল। একটি পরিবারের, যারা ভেঙে পড়েছিল কিন্তু সত্যের শক্তিতে আবার একসঙ্গে দাঁড়াতে পেরেছিল। সমাপ্ত।